আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজ আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের কৃষি শিক্ষা বিষয়ে পাঠ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। উপস্থাপনায় আমি আছি মোসাম্মদ সেলিনা খাতুন, সহকারী শিক্ষক, নূর কাজী হালিমী মহিলা মাদ্রাসা, ফটিকছড়ি, চট্টগ্রাম। অষ্টম শ্রেণী কৃষি শিক্ষা, অধ্যায় তৃতীয়, পাঠ 4 ও 5। পৃষ্ঠার নং হচ্ছে 38 থেকে 40। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা নূর কাজী আলিমিয়া মহিলা অনলাইন মাদ্রাসা সহ সারা বাংলাদেশ থেকে যেখান থেকে আমার এই লাইভ ক্লাসটি দেখছো, তোমাদের সবাইকে আমার ক্লাসটি দেখার জন্য আহ্বান করছি। তোমরা তোমাদের পাঠ্য বই, খাতা কলম নিয়ে লাইভ ক্লাসের সামনে হাজির হয়ে লাইভ ক্লাসটি দেখো এবং তোমাদের সহপাঠী যারা আছে তারাকে দেখার সুযোগ করে দাও। এখানে তোমরা স্ক্রিনে যে ছবি দেখতে পাচ্ছ, প্রথম ছবিটি দেখো। তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? ধানের ফলন বেশি হয়েছে, তাই না? এখানে ধানের ফলন কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, তাই না? কেন উৎপাদন বেশি হয়েছে? উৎপাদন ভালো হয়েছে এবং বেশি হয়েছে। কেন উৎপাদন বেশি হয়েছে, ভালো হয়েছে? রাসায়নিক সার ব্যবহারের ফলে। এখানে তোমরা স্ক্রিনে যে ছবি দেখতে পাচ্ছ, ফলন ভালো হয়েছে, বেশি হয়েছে। আর দ্বিতীয় ছবিটি তোমরা যেটা দেখতে পাচ্ছ, যে টাকা, এই ছবিটা কি দেখছো? টাকা। বেশি সার ব্যবহারে খরচ কেমন হবে? বেশি হবে, তাই না? তাহলে জমিতে অল্প ব্যয়ে বেশি ফলন পেতে হলে আমাদের কি করা উচিত? আমাদের জমিতে অল্প ব্যয়ে বেশি ফলন পেতে হলে আমাদেরকে কি করা উচিত? রাসায়নিক সার ব্যবহারের পদ্ধতি জানা উচিত এবং সাশ্রয়ীভাবে সার প্রয়োগ করা উচিত, তাই না? তাহলে শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় বুঝে গেছো যে আমাদের আজকের পাঠের বিষয় কি। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে জমিতে সার প্রয়োগ পদ্ধতি ও ব্যবহারে সাশ্রয়। এই পাঠে তোমরা যা যা শিখবে তা হলো, ফলন ঠিক রেখে সারের ব্যবহার কিভাবে কমানো যায় তা ব্যাখ্যা করতে পারবে। সাশ্রয়ী রূপে সার প্রয়োগের পদ্ধতি ও নিয়মাবলী ব্যাখ্যা করতে পারবে। ছবিতে কি দেখছো? জমি থেকে সার মিশ্রিত পানি বের হয়ে যাচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কি, জমিতে সার দিচ্ছে, সেই সার পানির সাথে কি হচ্ছে? মিশ্রিত হয়ে বের হয়ে যাচ্ছে। কেন বের হয়ে যাচ্ছে? ইউরিয়া সার পানিতে দ্রবণীয় বলে ৭০% ইউরিয়া নানাভাবে মাটি থেকে ধুয়ে যেতে পারে।
নিচে ছবিতে তোমরা কি দেখছো? নিচের ছবিতে কিভাবে সারের কার্যকারিতা বৃদ্ধি করা যায় এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে এই পদ্ধতি প্রয়োগ করলে, প্রথম ছবি যেটা সেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে সঠিক পদ্ধতিতে সার প্রয়োগ করছে, এই জন্য সঠিক পদ্ধতিতে সার প্রয়োগ করা হচ্ছে। আর এখানে দেখো যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় কি করা উচিত? সার প্রয়োগ করা উচিত না, সার প্রয়োগ করা উচিত নয়। কারণ বৃষ্টির সময় সার প্রয়োগ করতে গেলে কি হয়, পানির সাথে সার মিশ্রিত হয়ে জমি থেকে বের হয়ে যায়। এজন্য আমাদের দ্বিতীয় যে ছবিটি দেখতে পাচ্ছি সেই ছবিটি আমরা ব্যবহার করব না। এজন্য কি দেওয়া আছে? লাল ক্রস চিহ্ন দেওয়া আছে। আমরা সঠিক পদ্ধতিতে কি করব? সার ব্যবহার কার্যকারিতা বৃদ্ধি করব, সেদিকে লক্ষ্য রাখবো। কখন সার প্রয়োগ করতে হবে সেদিকে আমাদের কি করতে হবে? লক্ষ্য রাখতে হবে। সার প্রয়োগের সময় ও পদ্ধতির উপর সারের কার্যকারিতা বৃদ্ধি করা যায়। তারপরে দেখো শিক্ষার্থীরা, এখানে ছবিতে দেখে তোমরা কি বুঝলে? এখানে দেখো যে সার, জমিতে সার দেওয়া হচ্ছে, তারপরে এখানেও দিচ্ছে, এখানেও দিচ্ছে। হ্যাঁ, তাহলে এই যে সার যে দেওয়া হচ্ছে, ফসলের চাহিদা মাফিক গাছের আংশিক বৃদ্ধি ধাপে ধাপে ইউরিয়া সার প্রয়োগ করা যেতে পারে। তাহলে ছবিতে দেখা যাচ্ছে যে এই অবস্থায় যখন থাকবে তখন এক ধাপে সার প্রয়োগ করতে হবে। তারপরে যখন এটা এরকম যখন ধানের ফসলের আকার দেখতে পাবে তখন এক ধাপে দিতে হবে। আর এখানে যে তৃতীয় নং ছবিটি দেখতে পাচ্ছ, এই অবস্থায় কি করতে হবে? সার প্রয়োগ করতে হবে। ধাপে ধাপে কি করতে হবে? সার প্রয়োগ করতে হবে। তাহলে আমরা চাহিদা অনুপাতে ফসল পাব। তারপরে দেখো যে সার আমরা এখানে দেখতে পাচ্ছি কি? সবুজ সার। সবুজ সার বলতে সবুজ ধনচা গাছ সহ জমি চাষ করা হচ্ছে। তারপর দেখো যে সবুজ ধনচা মাটিতে পচে কি তৈরি করা হয়? সবুজ সার তৈরি করা হয়। এখানে দেখতে পাচ্ছ চাষ দিয়ে ধনচা পচানো হচ্ছে। এখানে ধনচা চাষ, এই ধনচা কিন্তু সবুজ জৈব সার তৈরিতে বিশেষ ভূমিকা পালন করে। এখানে সবুজ ধনচা গাছ দেখতে পাচ্ছ। এখানে কি করছে? গাছ সহ জমিতে চাষ করা হচ্ছে। এখানে আবার পানি সহ ধনচা গাছগুলোকে কি করা হচ্ছে? পচাচ্ছে। এই পচে কি সার তৈরি হয়? সবুজ সার তৈরি হয়। সবুজ সার ব্যবহারের লাভ কি? সবুজ সার ব্যবহারের লাভ হচ্ছে হেক্টর প্রতি 12 থেকে 25 টন ধনচা ব্যবহারে রাসায়নিক সারের মাত্রা 15 থেকে 20 কেজি কমানো যায়। এই যে ধনচা বা সবুজ সার, এগুলো ব্যবহার করলে রাসায়নিক সারের মাত্রা 15 থেকে 20 কেজি কমানো সম্ভব হবে। শিক্ষার্থীরা এখানে দেখো ছবিগুলো দেখো, এখানে কি দেখতে পাচ্ছ? ফসল দেখতে পাচ্ছি আমরা, বিভিন্ন ধরনের ফসল দেখতে পাচ্ছি। এখানে ফসলের আকার আকৃতি সবই দেখতে পাচ্ছি। শুটি জাতীয় এগুলো হচ্ছে কি? শুটি জাতীয় মাসকলাই আমরা দেখতে পাচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছি কি? বরবটি, তারপরে মটরশুঁটি, সরিষা, হ্যাঁ, এগুলো আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি। এখানে দেখো যে এগুলো হচ্ছে কি? বরবটি। এগুলো কিন্তু কি? শুটি জাতীয় ফসল। ফসল কাটার পর অবশিষ্ট অংশগুলো পচিয়ে 8 থেকে 10 কেজি রাসায়নিক সারের মাত্রা কমানো যায়। জমিতে যদি আমরা এই ধরনের ফসলগুলো পর্যায়ক্রমে আমরা চাষ করি তাহলে শুটি জাতীয় ফসল কাটার পর যে অবশিষ্ট অংশটি থাকে সেগুলো 8 থেকে 10 কেজি রাসায়নিক সারের মাত্রা কমানো সম্ভব হবে। ছবিতে কি দেখছো? এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে LCC লিপ কালার চার্ট।
এখানে চার্টের মাধ্যমে আমরা ফসলে কি কখন সার ব্যবহার করতে হবে, কি ধরনের সার ব্যবহার করতে হবে, কি পরিমাণ সার ব্যবহার করতে হবে, এটাই মাধ্যমে আমরা এলসিসি যেটি সেটি ব্যবহার করে আমরা অনুমান করতে পারি। এলসিসি ব্যবহারে কি হয়, এলসিসি ব্যবহারে করে সার প্রয়োগের ফলন ঠিক থাকে। এই যে পরীক্ষার মাধ্যমে কি করা যায়, এলসিসি ব্যবহার করে সার প্রয়োগের ফলন ঠিক থাকে। বড় ধান, আমরা যে ধানগুলো এভাবে ব্যবহার করি সেগুলো হচ্ছে কি বড় ধান, বিধান 51 আমন ধানের জাত। শতকরা 23% সার কম লাগে। আর এখানে এই ধানে আমন ধানে লাগে শতকরা 25% রাসায়নিক সার কম লাগে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা একটি ভিডিও দেখব। দুঃখিত, ভিডিওটি দেখা যাচ্ছে না তোমাদের। এখন আমি একটি একক কাজ দিব, সেই একক কাজটি তোমরা খাতায় লিখে নাও। একক কাজটি হলো ইউরিয়া সারের অপচয় রোধে আমাদের কি করা উচিত। সার প্রয়োগের উপর ভিত্তি করে সারের পরিমাণ কম বেশি হয় কি? উত্তর হবে কি হ্যাঁ। সার প্রয়োগের উপর ভিত্তি করে সারের পরিমাণ কম বেশ হয়ে থাকে। চলে এবার সাশ্রয়ী রূপে কিভাবে সার প্রয়োগ করা যায় তা শিখি। এখানে দেখো ভেজা পাতা, তারপরে বীজ, গাছের কাণ্ডের বাড়ি পাতা, এইভাবে কিন্তু আমরা কি করব না, এইভাবে আমরা ব্যবহার করব না, এই জন্য ক্রস চিহ্ন দেওয়া আছে। এবার দেখো কোথায় কিভাবে সার প্রয়োগ করা উচিত। ছবিতে কি দেখছো, এই যে সার যখন প্রয়োগ করতে হবে তখন কি করতে হবে, সারিবদ্ধভাবে সার প্রয়োগ করতে হবে। পানি সহ ধানের জমি, আর এখানে দেখছো কাদাময় জমি। এখানে পানি সহ কি আছে, ধানের জমি, আর এখানে আছে কি কাদাময় জমি। ধানের কাদাময় জমিতে ইউরিয়া সার প্রয়োগ করা উচিত। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কাদাময় জমি আছে, ধানের কাদাময় জমিতে ইউরিয়া সার প্রয়োগ করা উচিত। ছবিতে কি দেখছো, এখানে দেখো জৈব সার, এমপিও সার, আর এটি হচ্ছে কি টিএসপি সার। এই সারগুলো কখন ব্যবহার করা উচিত, এগুলো আমাদের জানা দরকার, এগুলো আমাদের জানা উচিত। এই যে দেখো যে বীজ বপন করা হচ্ছে, এখানে কি করা হচ্ছে, বীজ বপন করা হচ্ছে, এখানে কি করা হচ্ছে, চারা রোপণ করা হচ্ছে। এই সময় কি সার প্রয়োগ করা যাবে না, এ সময় কখনো সার প্রয়োগ করা যাবে না। এ সময় কি সার প্রয়োগ করা যাবে না, কখনো সার প্রয়োগ করা যাবে না। বীজ বপনের পূর্বে অবস্থায়, চারা বপনের পূর্বে অবস্থায় সার প্রয়োগ করা যাবে না। বীজ বপনের আগে এবং চারা রোপণের পূর্বে এই সারগুলো ব্যবহার করা উচিত। তাহলে আমরা জানতে পারলাম যে যখন বীজ বপনের আগে এবং চারা রোপণের পূর্বে এই সারগুলো ব্যবহার করা উচিত। শিক্ষার্থীরা, এবার তোমাদের আমি জোড়াই কাজ দেব, সেই জোড়াই কাজটি তোমরা খাতায় লিখে নাও। জোড়াই কাজটি হলো ফসলের জমিতে সার কম ব্যবহার করে কিভাবে ফলন বৃদ্ধি করা যায়, জোড়াই আলোচনা করে লিখো। ছবিতে কোন ধরনের মাটি দেখানো হয়েছে, এখানে বলতো শিক্ষার্থীরা, এখানে কোন ধরনের মাটি দেখানো হয়েছে, বেলে মাটি। এই মাটি সারের কার্যকারিতা বৃদ্ধিতে কি করা উচিত, এখানে বেলে মাটি আছে না, এই মাটিতে সারের কার্যকারিতা বৃদ্ধি কি করা উচিত, হ্যাঁ, যে সারগুলো ব্যবহার করা উচিত সেই সারগুলো হচ্ছে ইউরিয়া সার, এমপিও সার।
এমপিও ও ইউরিয়া সার কয়েক কিস্তিতে উপরি ভাগে প্রয়োগ করতে হবে। এই সারগুলো, যে সারগুলো দেখতে পাচ্ছ, সেই সারগুলো কি করতে হবে, কিস্তিতে, কয়েক কিস্তিতে কি করতে হবে, বেলে মাটিতে ব্যবহার করতে হবে, প্রয়োগ করতে হবে। ছবিগুলো দেখে কি বুঝলে? এখানে দেখো ছবিতে কি বোঝা যাচ্ছে। প্রথম কুশি বের হওয়ার সময় কি করছে, সার দিচ্ছে। গমে মুকুট শিকড় বের হচ্ছে। এখানে দেখো গমের মুকুটে কি হচ্ছে, শিকড় বের হচ্ছে। তারপরে ছবিতে দেখো হাঁটু সমান ভুট্টার চারা, কাইস্থর জন্মাচ্ছে। হ্যাঁ, এগুলো কি করছে, এখানে প্রথম কুশি বের হওয়ার সময়, তারপরে গমে মুকুট শিকড় বের হচ্ছে, তারপরে হাঁটু সমান ভুট্টার চারা, কাইস্থর জন্মাচ্ছে। এই সময় সার উপরি ভাগে কি করতে হবে, সার প্রয়োগ করা দরকার। বলতে পারো গুটি ইউরিয়া কখন কিভাবে প্রয়োগ করতে হয়? শেষ চাষ 3 ভাবে প্রয়োগ করতে হবে। দেখো 3 ধরনের শেষ চাষে। ইউরিয়া ছাড়া জমি তৈরিতে শেষ চাষের সময় কি সার ব্যবহার দিতে হবে? যখন জমি ইউরিয়া ছাড়া জমি তৈরিতে শেষ চাষ, অর্থাৎ সব শেষে যে চাষটি দেওয়া হয়, সে সময় কি সার ব্যবহার করতে হবে? শেষ চাষে ব্যবহার করতে হবে দস্তা, পটাশ এবং গন্ধ। এই 3 ধরনের সার দিতে হবে। শিক্ষার্থীরা, এবার তোমাদের দলগত কাজ দিচ্ছি, সেই কাজটি তোমরা খাতায় লিখে নাও। দলগত কাজ হলো রাসায়নিক সারের পরিমিত ব্যবহারে ফসলের ফলনের তারতম্য হয় কি? তোমরা দলীয়ভাবে আলোচনা করে মতামত সহ যুক্তি উপস্থাপন করো। প্রিয় শিক্ষার্থী, আজকে যে পাঠ নিয়ে আলোচনা করলাম, এখন তোমাদের ছোট ছোট প্রশ্নের মাধ্যমে মূল্যায়ন করব। কি চাষ করলে মাটিতে নাইট্রোজেনের ঘাটতি কম হয়? বলো তো শিক্ষার্থীরা। ক আলু, খ পটল, গ ধনচা, ঘ ধান। কোনটা হবে বলো তো শিক্ষার্থীরা? উত্তর হবে ধনচা। তারপরে দেখো শুটি জাতীয় ফসল চাষের পর নাইট্রোজেন সারের মাত্রা কতটুকু কমানো যায়? ক 8 থেকে 10 কেজি, খ 15 থেকে 20 কেজি, গ 20 থেকে 22 কেজি, ঘ 22 থেকে 25 কেজি। কোনটা হবে বলতো শিক্ষার্থীরা? উত্তর হবে 8 থেকে 10 কেজি। এলসিসি ব্যবহারের মাধ্যমে ইউরিয়া সার প্রয়োগ করলে রোপা আমনে শতকরা কত ভাগ ইউরিয়া কম লাগে? ক 10 ভাগ, খ 20 ভাগ, গ 15 ভাগ, ঘ 25 ভাগ। উত্তর হবে ঘ 25 ভাগ। দানাদার ইউরিয়ার পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার করলে শতকরা কত ভাগ নাইট্রোজেন সাশ্রয় হয়? ক 15 ভাগ, খ 20 ভাগ, গ 25 ভাগ, ঘ 30 ভাগ। উত্তর হবে গ 25 ভাগ। গুটি ইউরিয়া ব্যবহারের সুফল হলো: 1 পরিমাণ কম লাগে, 2 অপচয় কম হয়, 3 ফলন বেশি হয়। কোনটা হবে বলো তো শিক্ষার্থীরা? উত্তর ক 1 ও 2, খ 2, 3, গ 1 ও 3, ঘ 1, 2 ও 3। কোনটা হবে বলো তো শিক্ষার্থীরা? উত্তর হবে ঘ 1, 2 ও 3। শিক্ষার্থীরা, এবার তোমাদের বাড়ির কাজ দিব। সেই বাড়ির কাজটি তোমরা খাতায় লিখে নাও। বাড়ির কাজটি হলো: বাড়ির কাজটি হলো রাসায়নিক সারের পরিমিত ব্যবহারে ফসলের ভালো ফলন নিশ্চিত। তোমার সপক্ষে উত্তর দাও, যুক্তি দাও। সুপ্রিয় শিক্ষার্থীরা,
তোমাদের যখন প্রতিষ্ঠান খুলবে তখন তোমরা সে বাড়ির কাজটি তোমাদের স্ব বিষয় শিক্ষককে দেখাবে। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে নতুন পাঠ নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ সকলকে।